মানুষ সত্যকে পছন্দ করলেও সত্য বলা মানুষকে সবসময় পছন্দ করেন না। আর ঠিক সে কারণেই বিগত সময়ে অসংখ্য মানুষ সত্যকে তুলে ধরতে গিয়ে হয়েছেন অনেকেরই অপ্রিয় পাত্র, হয়েছেন নানাভাবে অত্যাচার আর হয়রানির শিকার। তবুও তারা পারেননি সত্যকে তুলে ধরতে, বলতে গিয়েও পারেননি না বলা হাজারো কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএটিভির এই প্ল্যাটফর্মে সে কথাগুলো বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজকের পর্বে আমরা কথা বলবো এমন একজন মানুষের সাথে যার জীবনের সাথে জড়িয়ে রয়েছে রাজনীতি, লেখালেখি, আন্দোলন, সংগ্রাম এবং প্রবাস জীবনের দীর্ঘ কষ্টের গল্প। আমাদের সাথে রয়েছেন একজন কবি ও কলামিস্ট এবং কক্সবাজার জেলা যুবদলের সদস্য মোহাম্মদ আরিফুল্লাহ। আমরা কথা বলবো তার সাথে, জানবো তার এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া বেশ কিছু দুঃসহ স্মৃতির কথা। মোহাম্মদ আরিফুল্লাহ, আমি শুরুতে স্বাগত জানাচ্ছি আপনাকে এসএটিভির স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমিও এসএটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই প্ল্যাটফর্মে দাওয়াত করার জন্য। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি সেই কক্সবাজার থেকে কথা বলার জন্য আমাদের এসএটিভির স্টুডিওতে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন। এবং আপনার দেয়া তথ্য অনুযায়ী আপনি প্রথমত 2009, এরপর 2012, 2018 এবং 2023 সালে বেশ নির্যাতন এবং হয়রানির শিকার হন এবং তৎকালীন সরকারের রোষানলেও পড়েন। সেই কথার সূত্র ধরে আমরা 2009 সাল থেকেই আসতে চাই যে 2009-10 সালের যে ঘটনাগুলোর সময় আপনি ঠিক কি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন এবং প্রথম কিভাবে আপনি তৎকালীন সরকারের রোষানলে পড়লেন, সে বিষয়টি একটু জানতে চাই আপনার মুখ থেকে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগান দিয়ে। এরপর 2 মাসের মধ্যে ঘটে পিলখানা ট্র্যাজেডির মতো এক ভয়াবহ নিষ্ঠুরতম একটা ঘটনা। এটা আমি মেনে নিতে পারি নাই, গোটা বিশ্ব মেনে নিতে পারি এই ঘটনাটা। তারপর আমি মর্মাহত একটা কবিতা লিখেছিলাম, বাকরুদ্ধ জাতি। কবিতাটি লিখে আমি পোস্টার আকারে আমাদের উপজেলা শহরে লাগিয়েছিলাম। এটা তৎকালীন সরকার দলীয় নেতাকর্মী ভালো চোখে দেখে নাই, ওদের মধ্যে একটা হিংসা আর বিদ্বেষ। মানে অর্থাৎ ওটা কি আপনার সরকারের বিরুদ্ধেই ছিল লেখাটি? হ্যাঁ, লেখাটি সরকারের বিরুদ্ধে ছিল। আমি সরাসরি সরকারকেই দায়ী করে আমি এটা আপনি সেগুলো পোস্টার আকারে বিভিন্ন দেওয়ালে লাগিয়েছিলেন সেগুলো কক্সবাজার? হ্যাঁ। আচ্ছা। এর পরবর্তীতে গিয়ে আমি 2টা কলাম লিখেছিলাম পত্রিকায়, স্থানীয় পত্রিকায়, পিলখানা ট্র্যাজেডি নিয়ে। পরে আবার 2010 সালে 1 জুন দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ এবং সম্পাদক মাহমুদুর রহমান স্যারকে গ্রেপ্তারের প্রতিবাদে আমি একটা কলাম লিখেছিলাম। ওই যে কলামটির নাম ছিল সংবাদপত্র ও মিডিয়ার কণ্ঠরোধ কেন শিরোনামে। এটা প্রকাশিত হওয়ার পরদিনই, তখন আমার প্রথম সন্তানের বয়স ছিল 25 দিন, আমার ওয়াইফের সিজারিয়ান রোগী ছিল। তারপর এই মুহূর্তে পুলিশ এসে, SI কামাল, ওনার নেতৃত্বে পুলিশ এসে, পুলিশ ড্রেস পরে গেছে, পুলিশের ড্রেসে পরে গেছে, আমি চিনি ওদের। ওরা গেছে আমাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসছে, কোনো কথা বলার বা আমাকে যে কাপড় পরার ওই সুযোগও দেয় নাই। তারপর নিয়ে এসে আমাদের তখন তো থানা ছিল না, একটা এই যে উপজেলা ছিল না, তখন একটা পুলিশ তদন্ত কেন্দ্র ছিল। ওখানে একটা ছোটো একটা রুম আছে অফিসের পাশে, ওই রুমে আমাকে নিয়ে এসে ওনার অফিসে গেছে, 2 জন পুলিশ সদস্য এসে আমাকে যে হাত এবং পা বেঁধে উল্টো করে শুয়ে রাখছে। রাখার পর ওই যে ইলেকট্রিক থার দিয়ে আমাকে পেটাইছে, যে পিছনে এখানে অনেক মারছে, ওদের ইচ্ছে মতো মারছে, 2জনই ধরে মারছে। কি থানায় নিয়ে নির্যাতন? হ্যাঁ, থানায় নিয়ে। তারপর মারার পর এক পর্যায়ে আমার ভাই রহিম, যিনি বাংলাদেশের একটা নামকরা কৃষক, আমার ভাই রহিমুল্লাহ, উনি এসে আমাকে পেটাতে দেখে উনি হাও মাও করে ওখানে কান্না করছে, যে চিৎকার চেঁচামেচি করতেছে। আমি দেখতে পরে মানে মারগুলো থামাইছে। থামানোর পর আমি মানে অন্যরকম হয়ে গেছে, আমার মুখ থেকে কথা আসে না, শুধু আমিও কাঁদতেছি। তারপর ভাইয়াকে ওদিকে আসতে দেয় নাই। আমার ভাইয়া তখন একটা বাহাকুল বাগান করতো, ভাইয়ের পার্টনার ছিল তৎকালীন উপজেলা যে ভাইস চেয়ারম্যান আলমগীর চৌধুরী হিরু, উনি আবার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। আচ্ছা। ওনার ছোটো ভাই আবার আমার ভাইয়ের বন্ধু এবং পার্টনার, ব্যবসা পার্টনার। আমার ভাই রাতে গিয়ে হিরু ভাইকে নিয়ে আসে, আমাকে ওখান থেকে উদ্ধার করে, ছাড়িয়ে নেয়। বলছিল এই বিষয়টা যেন কাউকে না বলি, আমাকে ছাড়িয়ে নেওয়ার বিষয় এবং মারধর, যে গ্রেপ্তার, এগুলো কাউকে না বলতে পারছে, কিছু প্রকাশ করা যাবে। হ্যাঁ, উনি যেহেতু ওই যে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, আমার এলাকার বড় ভাইয়ের জন্য। তারপর 7 দিন পরে যে 27 জন একটা হরতাল চলে, আমি তখনও উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলাম। ওখানে হরতাল পালন করতে গিয়ে পুলিশ আমাকে দূরে, আমার একটা বন্ধুর বাসা আছে,
জি। ওই যে বাসার ওখানে মানে উঠতেছে সিঁড়ি বেয়ে দৌড়ে, তখন ধরে ফেলে, ধরে আমাকে এমনভাবে মারলো যে মানে কি বলবো, আমাকে রক্তাক্ত করে ফেললো সরাসরি। এটা কি শুধু ওই মিছিলে অংশ নেওয়ার কারণে? হ্যাঁ হ্যাঁ, ওই যে প্যাকেটিং করতে গেছি, রাস্তায় গেছি, আচ্ছা। মানে তার ওই যে টার্গেট ছিল আমাকে, এর এক সপ্তাহ আগে আমাকে মারছে, দেখছে। কিন্তু আপনি কি কোনো অগ্নিসংযোগ ভাঙচুর এসবের সাথে জড়িত ছিলেন কিনা তখন? না, আমি বা বাংচুর না, আমরা রাষ্ট্রদ্রোহী কোনো এমনি কার্যকলাপ গাড়ি, করেছিলেন কিনা? না গাড়ি, ওই যে বাস চলছে তো আমরা ওখানে দাঁড়াইছি, রাস্তার মাঝখানে দাঁড়াইছি, এই অবস্থায় চলে আসছে। আচ্ছা। তারপর এই মানে মারার পর আমার বন্ধু খাইম, ওর মা এবং ওর ওয়াইফ খুব প্রভাবী এসে আমাকে ওখান থেকে উদ্ধার করার চেষ্টা করতেছে। ওদের কাপড় ছিঁড়ে আমার হাতে যে এখানে রক্তাক্ত হয়েছিল এখানে বেঁধে দিচ্ছে। তারপর ছাত্রদল যুবদলের আমার বড় ছোটো ভাইয়েরা এসে মিছিল করছে। পরবর্তীতে পুলিশ ওখান থেকে চলে গেছে, আমাকে হাসপাতালে নিয়ে গেছে। তারপর আসলো যে মানে এটাই আমার প্রথম, এই যে আমি সরকারের সময় প্রথম আমি হামলা শিকার। এটা 2009 সালের কথা? 2009 আর 10-এর। 9-10-এর। আচ্ছা। তারপর পরবর্তীতে আমি এই যে সরকারের বিরুদ্ধে পত্রিকা কলম লিখি, কবিতা লিখি, বিভিন্ন জায়গায় গিয়ে আমি কবিতা আবৃত্তি করি। এই যে দ্বিতীয়বার যে বললেন যে আপনি আপনার বন্ধুর বাসা থেকে আপনাকে সিঁড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সেইবার আপনাকে থানায় কতদিন রাখা হয়েছিল বা কতক্ষণ রাখা হয়েছিল? না, ওখানে থানায় নিয়ে যেতে পারেনি। আচ্ছা, তাহলে ওখানেই মারধর করেছে? হ্যাঁ, ওখানে মারধর করেছে। মারধর করার যখন মিছিল নিয়ে আসতেছে আমাকে উদ্ধার করার জন্য, তখন পুলিশ চলে গেছে। ওই যে আমার বন্ধুর ওয়াইফ কুবরা ভাবি এবং যে মা, ওরা আমাকে দুজনে আমাকে চেপে ধরছে। আচ্ছা আচ্ছা। যেন মারতে না পারে, চলে গেছে। তারপর আমি বাসায় গেছি। বাসায় যাওয়ার পর আমার বড় ভাই একজন উপজেলা ছাত্রের আহ্বায়ক ছিল এবং জেলা ছাত্র যুগ্ম সম্পাদক ছিল। ওই ভাই ছাড়া অন্য ভাই আমাকে অনেক বকাঝকা করছে, বলছে এর আগে তোকে মারছে, এক সপ্তাহ না যেতে আবার পুলিশে মার কাছে, তুই পরিবার থেকে আমাকে আলাদা করে দিল। আমার 10 বছর বয়সে বাবা মারা যায়, তারপর মাও মারা যায় 15 বছর বয়সে। এরপর এই বড় ভাইগুলো আমাকে ব্যবসা বলেন, বিয়ে শাদী করে সম্পূর্ণ খরচ আমার বড় ভাইগুলো দিচ্ছে। এর বাইরে আমাকে শুধুমাত্র রাজনীতির কারণে আমাকে পরিবার থেকে আলাদা করেছে। আমি কষ্ট মেনে নিতে পারি নাই। তারপর থাক, এরপর 2000 আমিও আলাদা করে দিচ্ছে। আমিও আমার ব্যবসা নিয়ে মোটামুটি চলতেছে। আমার 5টা ব্যবসা প্রতিষ্ঠান ছিল তখন। আমি কিন্তু বিশ্বাস করেন আমি এক সপ্তাহ বাদ মুখে দিতে পারি নাই। আমার বাইরের ছবিগুলো মুখে আসে, আমাকে কেন আলাদা করে দিল, এটা আমি মেনে নিতে পারি নাই। তারপর এই যে লেখালেখি করি আমি যখন এই রক্ত শোষা হাসিনার যখন ওই অপকর্মগুলো, শেয়ার বাজারে ফুজারে মানুষ যখন নিঃস্ব হচ্ছে, গুম করা হচ্ছে, এই যে গুলি করে বৃষ্টির মতো গুলি চালিয়ে রাজপথে মানুষ হত্যা করা হচ্ছে, দেশ জুড়ে যে মাদক সন্ত্রাসের মানে রাজত্ব চলতেছে, আমি এগুলোর বিরুদ্ধে লিখি, লেখালেখি করি, পত্রিকায় লিখি, তার কবিতা আবৃত্তি করি, কবিতা লিখি, এগুলো নিয়ে আসছে আমি। তারপর চিন্তা করলাম, তখন তো ফেসবুক আমি সক্রিয় ছিলাম না, ফেসবুকে তখন ছিল না মনে হয়, আমি সঠিক জানি না। আমি তখন ফেসবুক ইউজ করতাম। তখন আমি বলতেছি আমি একটা বই বের করি যে যেহেতু আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগান দিয়ে রাষ্ট্র ক্ষমতা এসেছিল, তারপর আমি ডিজিটাল ভাইরাস আক্রান্ত বাংলাদেশের একটা বই লিখি। হ্যাঁ, বইটা আমাদের এই যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের কক্সবাজারের ভূমিপুত্র, আমার রাজনৈতিক অভিভাবক সালাউদ্দিন ভাইকে আমি বইটা মোড়ক উন্মোচন করাই। এই বইটা মোড়ক উন্মোচন করার খবর যখন পত্রিকায় প্রকাশিত হয়, তখন আওয়ামী লীগের পরিচয় দেয় না, পরিচয় গোপন রেখে আমাকে অনেক অনেক বিশ্রী কথা বলছে, অনেক হুমকি দিয়েছে, আমি ওগুলো মাথায় নিয়ে আসি নাই। পরবর্তীতে ইয়া হলো যে সাগররুনি হত্যার পর আমি একটা ম্যাককাঁদ ধরেছিলাম, একটা পত্রিকায় কলম লিখি। পরবর্তীতে ইলিয়াস আলীকে গুম করা হলো, তখন লিখি দেশজোড় গুপ্ত হত্যা, স্বজন আরদের আর্তনাদ, এই শিরোনামে একটা কলম লিখি। অর্থাৎ আপনার কথা অনুযায়ী আপনি তৎকালীন সরকারের সময় যত ধরনের অপকর্ম হয়েছে বা অন্যায় হয়েছে আপনি সেটারই প্রতিবাদ করেছেন আপনার মতো করে। হ্যাঁ, এবং আপনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, যার কারণে হয়তোবা সরকারের বিপক্ষে কথা বলার কারণে আপনাকে বিপদে পড়তে হয়েছে। তো আমি যদি আপনার কাছে জানতে চাই যে আপনি যেহেতু অন্যায়ের বিরুদ্ধেই, আপনার প্রতিবাদের ভাষাটা ছিল অন্যায়ের বিরুদ্ধে, আপনি আপনার কলম সোচ্চার থেকেছে সবসময়, এখন যে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে বিএনপি সরকার, তারা যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয় কিংবা থাকে, এখনও কি আপনি সেই একইভাবে প্রতিবাদী হয়ে উঠবেন কিনা? অবশ্যই উঠছি তো। আমি এই বর্তমান সরকারের যেগুলো অন্যায়, আমি সেগুলো আপনি আমার আইডিতে ঢুকলে দেখবেন। আমার দলের বিরুদ্ধে বলেন, আমার সরকারের বিরুদ্ধে বলেন, এমনকি আমার সন্তানও যদি অন্যায় কাজে লিপ্ত, আমি সেটার বিরুদ্ধে লিখবো। আচ্ছা, আমি সত্যটাই লিখবো। সেখানে যদি আমার মৃত্যু হয় তাতেই ততস্থ, আমি লিখে যাব।
আপনি এই যে 2009-10 সালের কথা বলছিলেন এবং আপনার তথ্য অনুযায়ী আমি শুরুতে যেটা বলছিলাম যে এরপরে আপনার তথ্য অনুযায়ী আপনি 2012 পর্যায়ক্রমে 2018, 2023 সালে নির্যাতনের শিকার হয়েছেন এবং আপনাকে একটা সময় দেশ ছাড়তেও বাধ্য করা হয়েছিল বা আপনি বাধ্য হয়েছিলেন দেশ ছেড়ে যেতে। আমরা সেই কথাগুলোতেও আসবো, কিন্তু তার আগে জানতে চাই আপনাকে এই যে আলাদা করে দেওয়া হলো পরিবার থেকে, আপনি বলছিলেন আপনার সন্তানের বয়স তখন 1 মাসের কাছাকাছি সময়, 25 দিন, এবং তার 1 সপ্তাহ পরেই আবার এই ঘটনাটা ঘটলো এবং আপনাকে হচ্ছে পরিবার থেকে আলাদা করে দেওয়া হলো। তো সেই সময়টা আসলে আপনার জীবনটা ঠিক কী মুহূর্তের মধ্যে দিয়ে গেছে এবং পরিবারকে নিয়ে আপনি হঠাৎ করে আলাদা হলেন, আপনার সন্তানের বয়স কম, একই সাথে রাজনীতি এবং লেখালেখির কারণে আপনাকে কতটা হুমকির মধ্যে থাকতে হয়েছিল ওই সময়টা? হ্যাঁ, আমার খুব কঠিন সময় গেছে, খুবই কঠিন। মানে কি বলবো আপনাকে, মানে প্রতিটা মুহূর্তে আমার জন্য আতঙ্কিত ছিল এবং একদিকে আমার পরিবারে শান্তি পাচ্ছি না। আমি যখন বাসায় ঢুকি আমার ভাইরা আমার ভাবিরা মুখ ঘুরিয়ে ফেলে। আচ্ছা, মানে আমাকে ওরা একটা ছাপ সৃষ্টি করতেছে আমি রাজনীতি ছাড়ি, যেহেতু তারা চাচ্ছে আমার ভালো। এখন বুঝতে পারছি তারা আমার ভালোটা চেয়েছিল, এখন বুঝতেছি তারা আমার ভালোটা চেয়েছিল। তখন তো বুঝতাম না, তখন আমি ভাইদের বিরুদ্ধে অবস্থান নিলাম, মানে রাগান্বিত হলাম। আমাকে এখানে আলাদা করে দিল। সব ভাই তো একসাথে আছে, আমরা 8 ভাই, 8 ভাইয়ের মধ্যে 7 ভাই এক আর আমি আলাদা। মানে মানসিকভাবে আমি খুবই ভেঙে পড়ি, ওই সময় খুবই ভেঙে পড়ি। তারপর এই যে আমি আপনাকে বলছিলাম 2012-তে আমি যে বই লিখলাম, পত্রিকা কলাম লিখলাম। একটা আমাদের মহাসচিবকে গ্রেপ্তার হলো 16ই মে। 16ই মে গ্রেপ্তার হওয়ার পর আমরা মিছিল করি। ওই সময় মিছিলের উপর পুলিশ হামলা করে। আমাদের এক জেলা ছাত্রদলের ভাই সেলিম রাজা নাম, ওনাকে গ্রেপ্তার করে একদম খালি গায়ে নিয়ে যাচ্ছে। ওই সময় আমি প্রতিরোধ করি। ওই এসআইটা ছিল, ওর নাম রাখাইন এসআই মং, সম্ভবত তিনি এখন উপস্থিত আছে। আমি ওনাকে প্রতিরোধ করি। তিনি এখনো কর্মরত আছেন? হ্যাঁ, থাকতে পারে, আমি ঠিক জানি না, ওই সময় নামটা শুনেছিলাম। পরবর্তীতে মানে আমাকে পুরো শহর তল্লাশি করে আমাকে খুঁজে। আলহামদুলিল্লাহ আমার পরিচয়টা তখন পাইনি, সম্ভবত আমার হয়নি, কিন্তু আমার ভয়টা তখন থেকে যায়, খুবই ভয় থেকে যায়। আমি বাসায় গেলে, বাসায়টাও থাকি না তখন, শ্বশুর বাড়িতে গেলে বা আমার বন্ধুর বাসায় গেলে, বোনের বাসায় থাকলেও আমার একটা ভয় কাজ করে। পরবর্তীতে দেখি যে রাম মন্দিরে হামলা হলো, এটা নিয়ে চিরুন অভিযান চলা হলো, নির্বিচার গ্রেপ্তার করা হচ্ছে। তখনও আমি বাড়ি ছাড়া। এক পর্যায়ে দেখি কয়েক মাস পর দিকে আমার ভাতিজা, কোরআনে হাফেজ ভাতিজা, আচ্ছা, আমার বড় ভাইয়ের পরপর 3টি মেয়ে হওয়ার পর এই মেজু ভাই থেকে এই ভাতিজাটা হলো, ও কোরআনে হাফেজ, বয়স 13 বছর বয়স। ওনাকে ধরে নিয়ে গেছে, তা না শুধু মেরে পাটা বেঁকে দিল আমার ভাতিজাকে। একটা নিষ্পাপ, কাকে বুঝাবো, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমার পরিবারটা ইসলামিক পরিবার, আমার ভাবিরা কখনো অপ্রয়োজনে বাসা থেকে বের হয় না। ওই দিন আমার ভাবি, ওই যে আমার ভাতিজার মা, আওয়ামী লীগের নেতাদের, চেয়ারম্যান মেম্বারদের নেতাদের বারে বারে উঠে গেলে কান্না করছে। টাকা নিচে কেউ একটু সহযোগিতা করে নাই, মিথ্যা মামলা দিয়ে 2 মাসের বেশি কারাবন্দি করে রাখছে। দিন গেছে আমাদের দেখে, আমাকে মেরে হাত ভেঙে দেওয়া হলো, রক্তাক্ত করা হলো। সব নিতে পারি, কিন্তু আমার ভাতিজার প্রতি যে জুলুম করছে, এটা আমি আল্লাহর আরশে বিচার দেব। আপনার ভাতিজার সাথে তারা এই ঘটনাটি কেন করলো? সে তো একজন বাচ্চা ছিল, আপনি বলছিলেন 13 বছর বয়স। আপনি রাজনীতির সাথে জড়িত ছিলেন, আপনি সরকারের বিরুদ্ধে লিখতেন, কিন্তু আপনার ভাইয়ের সন্তানকে তারা কেন এভাবে নির্যাতন করলো? আওয়ামী লীগ সরকারটা এমন একটা সরকার ছিল, ওরা কে ছোট, কে বড়, কে বৃদ্ধ, কে কার আত্মীয়, এরা দেখে না। এরা দেখে, এরা একটা টার্গেট করে, এই টার্গেট ওরা পূর্ণ করে। ওখানে কে মারা যায়, এটা ওরা খেয়াল, মানে ওগুলো মাথায় থাকে না। দেখেন না, একটা মানুষ যে আমরা যে একটা মিছিলে যাই, এ পাখির মতো হত্যা করতেছে, বৃষ্টির মতো গুলি চালিয়ে। এটা দেখছেন, এটা তো লুকানোর কিছু নাই। ওটা এটা কি সরকার ছিল নাকি দানব ছিল আপনারা বলেন? আমার অধিকার নাই, আমার তো গণতান্ত্রিক অধিকার আছে মিছিল করার। আমি অন্যের প্রতিবাদ করব, এটা তো রাষ্ট্রের নীতি, গণতন্ত্রের ইয়াতে পড়ে না এটা। যে আমরা যে আমাদের মানুষের অধিকার নিয়ে যে আমরা কথা বলি, লেখালেখি করি, এটাই আমাদের অপরাধ। আপনার ভাতিজাকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, তখন কি আপনি জেলে ছিলেন না জেলের বাইরে ছিলেন? আমি তখন বাড়ি ছাড়া ছিলাম। বাড়ি ছাড়া ছিলেন। আমরা সেই জায়গা থেকে আবার আসবো এবং সেই সময়টা আসলে আপনার মানসিক অবস্থাটা কেমন ছিল, কি প্রভাব পড়েছিল সেটিও জানবো। তার আগে সময় হয়েছে আমাদের একটি বিরতিতে যাবার।
দর্শক, কথা বলার এ পর্যায়ে আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরে। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন কবি ও কলামিস্ট এবং কক্সবাজার জেলা যুবদলের সদস্য মোহাম্মদ আরিফুল্লাহ। আপনি বিরতিতে যাবার আগে খুব মর্মান্তিক একটি ঘটনা বলছিলেন। আপনার ভাতিজা, মাত্র 13 বছর বয়স, তার উপরে নির্মম নির্যাতন করা হয়েছে। সেটার মূলে কি আপনিই ছিলেন? অর্থাৎ আপনার জন্যই কি আপনার ভাতিজার উপরে নির্যাতন নেমে এসেছিল? হ্যাঁ, এবং আপনি ওই সময়টা কোথায় ছিলেন এবং আপনার মানসিক অবস্থাটাও কেমন ছিল সেটিও জানতে চাই। শুধু আমি না, আমার বড় ভাইও জেলা ছাত্র জয়েন্ট, আমার বড় ভাই আর আমি রাজনীতি করি। আচ্ছা। যে আওয়ামী লীগের স্থানীয় কতগুলো নেতা ওরা ইয়া করে আর কি, ওই যে মানে আমাদের আত্মীয় বা ভাতিজা ওদের ইয়া করলে, নির্যাতন করলে, আমাদের তো পাচ্ছে না, আমরা তো বাড়ি ছাড়া, জি। নির্যাতন করলে মানে ইয়া করা যায়, আমার উপর একটা চাপ সৃষ্টি করেছে, সেই জন্য ওরা এই কাজটা করেছিল। এবং আপনি তখন কোথায় ছিলেন এবং মানসিক অবস্থাটা তখন আসলে কেমন আমি ছিল? তখন এই যে বর্তমানে আমেরিকায় আছে আমার ফ্রেন্ড, ও ডক্টর শহীদুল, ওর বাসায় ছিলাম। আচ্ছা। ওর খবর বাসায় তো থাকতাম। এগুলো সবই পেয়েছিলেন নিশ্চয়ই? হ্যাঁ, আমি যোগাতাম তখন মানসিক অবস্থাটা আসলে আমি কি ভিন্ন হয়েছিল নাম্বার আপনার? ইউজ করতাম তখন, এটা নিয়ে আমার যোগাযোগ হতো। জি। খুবই খারাপ অবস্থা ছিল। মানে এটা আমি বলছি না, আপনি এই বিষয়টা আমি মেনে নিতে পারি না। একটা নিষ্পাপ 13 বছরের একটা শিশু, কোরআনে হাফেজ, এই মানুষটাকে এভাবে পেটাতে হয়, জেলে দিতে হয় মিথ্যা মামলা দিয়ে। কোন দেশে আমরা বাস করছিলাম দেখ। এবং এই যে আমরা বিগত সময়ে দেখতাম যে আপনার ভাতিজার মতো এরকম অসংখ্য যারা রয়েছেন, মাদ্রাসার শিক্ষার্থী রয়েছেন বা আলেম ওলামা যারা ছিলেন, তাদের উপরেও আসলে কারণে অকারণে বিভিন্ন সময় নির্যাতন করা হতো। তো এসবের মূলে আসলে তখনকার আসলে যারা ছিলেন, এই দায়িত্বে ছিলেন যারা, তাদের আসলে মূল উদ্দেশ্যটা কি ছিল বলে আপনার মনে হয়? ওরা আসলে এই দেশকে চেয়েছিল একটা, এই যে ভারতের একটা অঙ্গরাজ্য পরিণত করতে। ওরা আমার যতটুকু স্টাডি আছে ততটুকু আমি বুঝতে পারছি, যে মানে প্রধানমন্ত্রী একটা টার্গেট নিয়ে বাংলাদেশে এসেছিল। ওর পরিবার হত্যার পর একটা টার্গেট নিয়ে এই দেশে এসেছিল, একটা মিশন নিয়ে তিনি এখানে এসেছিলেন। আচ্ছা। এই মিশনটা শেষ করে উনি চলে গেছে। উনি এই দেশে আর আসবে না। উনি অনেক কথা বলা আসবে, আমি আপনি নিশ্চিত থাকেন উনি এই দেশে আর আসবে না। উনি দেশের অর্থনীতি বলেন, দেশের সংস্কৃতি বলেন, দেশের ঐতিহ্য বলেন, দেশের মানুষের যে একটা অ্যাসপিরিটি, সব কিছু শেষ করে দিয়েছে। দেশের স্বাধীনতা সমর্থন সব কিছু শেষ করে দিয়েছে। আপনি দেখেন শিক্ষা ব্যবস্থা দেখেন, বাংলাদেশে কোনো বিভাগ ওরা সুস্থ রাখছে, সব কিছু শেষ করে ওনার টার্গেট শেষ করে উনি চলে গেছে। কিন্তু আমরা তো সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে উনি খুব সম্ভবত এই বছরের মধ্যেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে, এমন কিছু নিউজ আমরা জানতে পারছি। আসলে এগুলো বলার জন্য বলে, এগুলো কিচ্ছু না। ওনার টার্গেট শেষ, উনি চলে গেছে। উনি এই দেশে টার্গেটটা আসলে কি ছিল ওনার, এই যেটির কথা আপনি টার্গেটটা বলছেন? হলো উনি যে সাংবাদিক সিরাজুল ইসলাম, একটা বিবিসির তখন বাংলাদেশের প্রতিনিধি ছিল না সাংবাদিক ইসলাম, উনি এক সাক্ষাৎকার নিয়েছিল প্রধানমন্ত্রীর কাছ থেকে। তিনি বলেছিলেন, আমি সেদিনই বাংলাদেশে যাব যেদিন বাংলাদেশকে ধ্বংস করেই আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে পারবো। সেই হত্যার প্রতিশোধ নিয়ে তিনি দেশে এসেছেন, দেশটা ধ্বংস করে তিনি চলে গেছেন। আপনি দেখেন পিলখানা ট্র্যাজেডি বলেন, শাপলা চত্বর বলেন, এই যে শাপলা চত্বর, আমি অন্যজনের রক্ত গায়ে মিশিয়ে মৃত ভান করে আমি এই শাপলা চত্বর থেকে গেছি। ওই দিন আপনি সেখানে আমি উপস্থিত চোখে ছিলেন? দেখা, আমার চোখে দেখা কত লাশের সারি। সেখানে আপনি হ্যাঁ, উপস্থিত আমি ছিলেন ওই উপস্থিত দিন? ছিলাম। আচ্ছা, আপনি সচক্ষে দেখেছিলেন? হ্যাঁ, স্বচক্ষে আমি দেখেছি। আমি অন্যের রক্ত আমার গায়ে মেখে আমি মৃত ভান করে ওখান থেকে গেছি। তিনি বলেন, এই যে একটা ট্র্যাজেডি, এই যে রানা প্লাজার ট্র্যাজেডি হলো, এটা কি এমনি হলো? আপনি ঘটনার পিছনের ঘটনা দেখতে প্রত্যেকটা মানে সবগুলোই পরিকল্পিত ছিল বলতে এই যে চাচ্ছেন আপনি? দেশের শিল্প, এই যে পোশাক শিল্প, এটা শেষ করে দিল। গার্মেন্টস ইন্ডাস্ট্রি শেষ, শিক্ষা ব্যবস্থা শেষ। দেশে যে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে যে আমাদের দেশের যে একটা সার্বভৌম, সেটাই ধ্বংস করা হলো। উনি সব সেক্টরে ধ্বংস করে গেছে। এবং 2012 থেকে পরবর্তী সময়ে আপনার বিরুদ্ধে আমরা যতদূর জানতে পেরেছিলাম আপনার কাছ থেকেই, যে বেশ কিছু মামলা হয়েছিল। ঠিক কতগুলা এবং কি ধরনের মামলা হয়েছিল এবং এগুলো কি সবই আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি এই যে বিস্ফোরক মামলা দিল, হ্যাঁ, এই যে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিল, এই যে নির্বাচনের আগে কিন্তু এই মামলাগুলো আমি নিজে জানি। আমার অস্ত্র ছিল শুধু হাতের কলমখানি।
আমার অস্ত্র এটা। আমি যে ফেসিবাদের স্মৃতি কথা নিয়ে আমি একটা বই লিখতেছি, বইয়ের নামও দিয়েছি আমি, আমার কলমে আমার অস্ত্র ছিল আমার বইয়ের নাম। ইনশাল্লাহ এই যে 5 আগস্ট আমি এটা মোড়ক-মোচন করি। তাহলে আপনি হয়তো আমার সম্পর্কে খবর নেন, অনেক বুঝতে পারবেন আমি আমার লাইফে আমি জীবনে কোনোদিন এই যে অপকর্ম আমি পা দিই না। কারো মনে আঘাত পর্যন্ত, শুধুমাত্র সরকারের এই যে তৎকালীন ফেসিস্ট সরকারের বিরুদ্ধে কলম ধরেছে, এটাই আমার অপরাধ। আমি এমন কিছু করি না যে আমাকে এভাবে জুলুম করতে হবে। দেশে যে এই যে বিগত সময়ে জুলুমগুলো চলেছে বা আপনি যে ঘটনার বর্ণনাগুলো দিচ্ছেন, 2024-এর 5ই আগস্টের পরে এই জায়গা থেকে আমরা আসলে ঠিক কতটা বের হতে পেরেছি? এবং আপনি যেহেতু নির্যাতিত একজন মানুষ, আপনি রাজনীতির সাথে জড়িত, আপনি এবং আপনার পরিবার অনেক নির্যাতন খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন, সেই জায়গা থেকে আসলে আমরা ঠিক কতখানি বের হতে পেরেছি বলে আপনার মনে হয়, বা কতটা স্বাধীন হয়েছি আমরা আসলে? আমি 5 আগস্টের পরে আমি একটা কবিতা লিখেছিলাম। কবিতার 2টি লাইন ছিল, প্রিয় বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি, তোমার মুক্ত আকাশে হিমেল বাতাসে বহিন গর্ব আমি। এভাবে একটা আমি কবিতা লিখেছিলাম, অনেক বড় একটা স্বপ্ন নিই। কিন্তু এর পরবর্তীতে এসে এই যে 5 আগস্টের পর যারা আমাদের স্বপ্নের নায়ক ছিল, সমন্বয়করা, এরাই স্বপ্নের নায়করাই এখন খলনায়কে পরিণত হলো। একের পর এক ইস্যু নিয়ে দেশে উস্কানিমূলক বক্তব্য দিয়ে, যে আমরা যারা 17 বছর রাজপথে ছিলাম, 17 বছর দলের জন্য কষ্ট করেছি, দেশের জন্য কষ্ট করেছি, গণতন্ত্রের জন্য কষ্ট করেছি, আমরাই মানে নিস্তব্ধ হয়ে গেলাম তাদের কর্মকাণ্ড দেখে। 36 দিনে ওরা আন্দোলন করে, যেভাবে পাওয়ারফুল, যে বিশালতা দেখাচ্ছে, যে দাম্ভিকতা দেখালো, কল্পনা করি না। আমরা তো এদেশ চাই নাই, আমরা তো সবার জন্য একটা বাসযোগ্য, সবার স্বাধীন একটা, বলছিলাম না কবিতা, আমরা একটা মুক্ত বাংলাদেশ চাই। কই আপনি দেখেন ওদের যে একজন রাজনীতিবিদ, এই যে আমি বলি আমাদের কক্সবাজারের ভূমিপুত্র, আমি শিলংয়ে গিয়ে যে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, জি, ওনার যে শিলংয়ে গিয়ে আমি দেখেছি উনি এভাবে কাঁপতেছে, ঠান্ডা, ওখানকার তাপমাত্রা তো আমার জানা নেই, আমি দেখেছি। আমি রাত্রে যে পানির বোতল রাখছি, সেখানে আপনার সাথে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দেখা হয়েছিল? হ্যাঁ, উনি আমাকে পাশে বসে খাওয়াইছেন, আমাকে অনেক কথাবার্তা বলছেন। তিনি আমাকে, আপনি সেখানে কিভাবে গিয়েছিলেন বা কি উদ্দেশ্যে, বা এটা কবের ঘটনা? এটা হলো 2018 জানুয়ারিতে। আচ্ছা, হ্যাঁ, আমি ওনাকে দেখে আমি গিয়েছিলাম 5 দিন থাকতে। আমি যেদিন গেছি এর পরদিন বিমানে টিকিট নিয়ে আমি চলে আসছি, আমি থাকতে পারি না, আমি মরে যাবে এই অবস্থায়। তো আসার সময় তিনি বলছিলেন আমার জন্য দোয়া করে, জন্য এই দেশ থেকে আমরা চলে যেতে পারি, এখানে থাকলে আমি মনে বেশি দিন বাঁচবো না। সেখানেও কি ওনাকে জোরপূর্বক রাখা হয়েছে? হ্যাঁ, ওনাকে মানে যে মামলা দিয়ে করে ওনাকে রাখা হয়েছে। আজকে ওনার বিরুদ্ধে যখন কটূক্তি করে, যে মানুষটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, আপনি বিশ্বাস করেন সালাউদ্দিন ভাই এমন একটা মানুষ, আমি না, এই কক্সবাজারে আপনি গিয়ে দেখেন, উনি মানুষের জন্য কাজ করেন, উনি মানুষের এই যে কক্সবাজার না, সারা বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করে একটা লোক। ওনাকে এভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর, কিন্তু ওনাকে ওখানে যে এভাবে রাখা হয়েছিল বন্দি করে বা জোরপূর্বক, আপনি যেটি বলছিলেন, তাহলে আপনি সেখানে গিয়ে ওনার সাথে দেখা করার অনুমতি পেলেন কিভাবে? হ্যাঁ, না, এটা হলো গৃহবন্দির মতো, ওই যে উনি একটা রেস্ট হাউসে থাকতো, জি, ওনাকে যে মামলা দিয়ে ওনার যে স্টেজে থাকতো, যে প্রদেশে থাকতো, ওখান থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আচ্ছা, হ্যাঁ, ওনার যখন কিডনিতে সমস্যা হলো, তখন অপারেশনের জন্য মেদান্দা হাসপাতালে যাচ্ছে, কিন্তু যে তখন যে আদালতের অনুমোদন নিয়ে বা পুলিশ সুপারের, তো সেখানকার পুলিশ সুপারের অনুমোদন নিয়ে সালাউদ্দিন ভাইকে দিল্লি হাসপাতালে গিয়ে অপারেশন করতেছে। তখন আমার বড় ভাই, যে বললাম জেলা ছাত্র জয়েন্ট সেক্রেটারি, উনিও সাথে গেছে। আচ্ছা, বুঝছেন, এই একটা মানুষকে নিয়ে যে কটূক্তি করা হলো, আমাদের মহাসচিব, আপনি বিশ্বাস করেন এই মহাসচিবের কাছে যে গেছে, সে ওনার সাথে যে কথা বলেছে, আমি মহাসচিবের একটা কথা বলি, আমি যখন দেশ ছেড়ে সৌদি আরবে গেলাম, মানে একদম অসহায়ের মতো, কোথাও কাজ নেই, অর্থহীন পরে আছি, এই সময় আমি মহাসচিব স্যারের সাথে দেখা করছি। তিনি আমাকে দেখে বুকে টেনে নিলেন এবং আমার যে উপর জুলুম নির্যাতনের কথা বললেন, বলার পর আমার চোখ দিয়ে পানি আসতেছে। তিনি যখন স্থানীয় নেতা এবং নেতৃবৃন্দকে বলতেছে আমার কথা, তখন আমার চোখ দিয়ে পানি আসতেছে। তিনি সেটা দেখলেন, দেখে আবার এসে আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলতেছে, এ আধার কেটে যাবে, তুমি সহ্য শক্তি হারাবে না। তারপর এই যে উপস্থিত নেতৃবৃন্দের কাছে আমাকে নিয়ে গিয়ে, এই ছেলেটা অনেক কষ্ট করেছে, জুলুমের শিকার হয়েছে, উনি ওর উপর অনেক নির্যাতন করেছে, তোমরা এই ছেলেটাকে দেখিও, ও আমার সন্তান, এই ছেলেটা আমার সন্তান, তোমাদের কাছে রেখে গেলাম, তোমরা কেয়ার রাখিও। উনি মারি ব্যক্তি থেকে কুলে আমাকে টাকা দিয়ে যাচ্ছে। এই মহাসচিব এই মানুষটার বিরুদ্ধে কথা বলে, যে
কতবার 11 বার জেলে গেল, 100-এর উপর ওনার বিরুদ্ধে মামলা, এই গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমরা আপনার প্রবাস জীবনের ঘটনাতে আসব, কিন্তু তার আগে একটু জানতে চাই যে আপনি যে বলছিলেন যে 2024-এ যে আন্দোলনটি হলো, যারা নায়ক ছিল তারাই পরবর্তীতে খলনায়কে রূপান্তরিত হয়েছে এবং আপনারা দীর্ঘ 17 বছর রাজপথে ছিলেন, কিন্তু আসলে তারাই যদি সাহস করে এগিয়ে না আসতো, তারা যদি আসলে এই উদ্যোগটা না নিত, আপনার কি মনে হয় যে বিএনপির একার পক্ষে বা আপনাদের পক্ষেই শুধুমাত্র আসলে এই এত বড় একটি গণঅভ্যুত্থান সম্ভব হতো? বা 17 বছরে তো আসলে আমরা এমন কোনো নজিরও দেখিনি। আপনি যে বললেন যে এটা যে হতো আবার না হতো, আমি কোনোটাই বলতেছি না। আমি বলতেছি, জানেন, আমার দোকানে একটা ছেলে বেলার নামে একটা চাকরি করতো, জি, ও এতিম শিশু। এই যে জুলাই আন্দোলনে ও টমটম চালক, যে বাইক এগুলো চালায় আর কি, ও মিছিলে গিয়ে গুলি খেলো। ও তো রাজনীতি বোঝে না বা সম্মানের ছাত্র না, সাধারণ মানুষ। ওর বুকে গুলি লাগলো, হাতে গুলি লাগলো, 1 বছর পরে ঢাকা চিকিৎসা নিয়েছে। ও জুলাই যুদ্ধ না, ওর অবদান নাই? অবশ্যই। হ্যাঁ, কই তারা চাচ্ছে দেশটা শান্তিতে থাকুক, মানুষগুলো ভালো থাকুক। এই যে আপনি বিশ্বাস করবেন, এই যে আমি সৌদি আরব থেকে এসে আমি আমার তখন ঈদের আগে আর কি, এই যে ঈদুল ফিতরের আগে আসলাম। আমি তো 17 বছরের যুদ্ধ, আমি লিখেছি, জুলুমের শিকার হয়েছি। তো আমি আমার মৃত মায়ের 24 বছর আগে রেখে যাওয়া স্বর্ণের চুরি বিক্রি করে আমি আমার বাচ্চাদের ঈদের কাপড় নিয়েছি, আল্লাহকে সাক্ষী করে বলছি। ওরা আজকে যারা সমন্বয়ক, ওরা তো আমাদের শব্দ নায়ক, আমাদের মাথার তাস, ওরা তো আমাদের বুকের দন। ওরা যে রাজনীতিতে জড়িয়ে এবং যে একটা স্বাধীনতা বিরোধীদের পক্ষে অবস্থান নিয়ে যেভাবে দেশে একের পর এক নৈরাজ্য সৃষ্টি হয়েছে, আমরা কল্পনা করিনি। কিন্তু আপনি যে বর্ণনা দিচ্ছিলেন, আপনার যে নেতা, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন, বর্তমান মহাসচিব যিনি রয়েছেন, দুইজনই মন্ত্রী এবং আপনাদের দলও এখন ক্ষমতায়, আপনাদের এখন সুদিনী বলা চলে। তাহলে এই অবস্থার মধ্যেও আপনাকে কেন এখন সেই পুরনো চুড়ি বিক্রি করে, তাও মায়ের চুড়ি বিক্রি করে সন্তানদের কাপড় কিনতে হচ্ছে? যারা 17 বছর রাজপথে ছিল, অন্যের প্রতিবাদে ছিল, ওরা তখন স্বপ্ন দেখে না কে মন্ত্রী হবে, কে কার কাছে কি সুযোগ নেবে, এগুলো নেই। সালাউদ্দিন ভাই, আমি এখনো ওনার কাছে গিয়ে কিছু চাইনি। কিন্তু আপনার কি মনে হয় না তারই আপনাকে ডেকে নেওয়া উচিত ছিল? হ্যাঁ, অবশ্যই নেবে, কারণ আপনাদের মতো কর্মীদের জন্যই তো তারা আজকে মন্ত্রী হয়েছেন। না, তিনি তো এই যে আমার উপর যে জুলুমগুলো হচ্ছে, তিনি তখন শিলংয়ে ছিল। তিনি যে লাস্ট যে 2023-এর উপর আমার যে জুলুম হচ্ছে, এগুলো তিনি জানতেন না। আমি একটা যে বই লিখতেছি পেশিবাদ বিরোধী আন্দোলন, মহাসচিব তো জানেন, দলের অনেকেই জানেন, হাই কমান্ডের মহাসচিব স্যার আমার এমপি সাহেবের মাধ্যমে আমার খবর নিয়েছে, আমার খোঁজ খবর নিয়েছে। আমি যাব ইনশাআল্লাহ, মহাসচিবের সাথেও দেখা করব। আমি একটা বই লিখতেছি, এটা নিয়ে আমি একটু এখন ব্যস্ত আছি। ওই লেখাটা শেষ করে বইটা নিয়ে আমরা প্রত্যাশা করি যে আসলে আমাদের দেশে যেটা হয় খুব সাধারণত, যে আমরা যে কেউই, সেটা আমি কারো নামই বলছি না, যে আমরা যে কেউ আসলে ক্ষমতা পাবার পরে হয়তো বা নিজের রূপটা আমাদের পাল্টে যায় বা আমরা পুরাতন সেই কথাগুলো মনে রাখি না। তো সেই জায়গা থেকেই আসলে প্রশ্নটা করা, যে আমরা প্রত্যাশা করি যে আপনারা যারা সাধারণ কর্মীরা দীর্ঘ 17 বছর ধরে রাজপথে ছিলেন, অত্যাচার নির্যাতিত হয়েছেন, তাদেরকে যেন আসলে যারা হাই কমান্ড আছে তারা যেন ভুলে না যায়। তো আমি আপনার 2018 সালের, আপনি 2009 সালের ঘটনা বলেছেন, 2012 সালের ঘটনা বলেছেন, আপনার 2018 সালের ঘটনাতে একটু আসতে চাই, যে আপনি আমাদেরকে জানিয়েছিলেন যে সেই সময় আপনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন, আপনার সাথে খুব খারাপ কিছু ঘটেছিল। সেই 2018 সালের ঘটনাটা একটু আসতে চাই এবং সেই ঘটনাটাতে আসলে আপনাকে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল সেটাই আমরা জানবো। তার আগে আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, বিরতির পরে এসে আমরা সেই ঘটনাটি আপনার থেকে শুনবো। দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমরা ফিরে এসে শুনবো না বলা আরো বেশ কিছু চমকপ্রদ তথ্য। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন মোহাম্মদ আরিফুল্লাহ। আমি বিরতিতে যাবার আগে আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম, যে আপনি আমাদেরকে জানিয়েছিলেন 2018 সালে আপনার সাথে খুব খারাপ কিছু একটা ঘটেছিল এবং আপনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। সেই ঘটনা থেকে একটু আসতে চাই, ঠিক কি হয়েছিল আপনার সাথে? 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে গোটা দেশে একটা আতঙ্ক, জি, ধরপাকড়ও চলছিল। হ্যাঁ, ওই সময় ভয়ে যে আমাদের ভোট কেন্দ্রের পাশে তৎকালীন বিএনপির উপজেলা বিএনপির আহ্বায়কের বাড়ি, ইউনিয়ন বিএনপির আহ্বায়কের বাড়ি, এরা ভোট দিতেও যায় না। আচ্ছা, এইরকম একটা পরিস্থিতি দেখেন। সে সময় ভোটের আগের দিন যে আমাদের আওয়ামী দলীয় এমপি কমল সাহেবের পিএস যিনি ছিল, উনি আমার খেলার সাথী ছিল, বন্ধু ছিল। উনি ফোন করে বলতেছে, তুই ভোট কেন্দ্রে যাস না,
অনেক ভয়াবহ অবস্থার সম্মুখীন হবি, তোর বাচ্চাদের দিকে তাকিয়ে হলে ওখানে যাস না। আমি অনেক তোকে মেসেজটা দিলাম, আবার আমাকে যেন তোর বউ বা বাচ্চারা যেন ভুল না বোঝে, এরকম বলে দিল। তখন আমার মধ্যে একটা ভয় বিরাজ করে। পরবর্তীতে দেখি আমাকে আমার ওয়াইফ ফোন করে বলতেছে এখানে পুলিশ আসলো, এসআই জয়, উনি খুবই খারাপ অবস্থা করছিল ওই সময় আমাদের এলাকায়। এসআই জয় ওনার নাম। আচ্ছা, কক্সবাজার সদর সম্ভবত থানাতেই ছিলেন। হ্যাঁ, সম্ভবত চট্টগ্রামের দায়িত্ব আছে উনি এখন। আচ্ছা। চট্টগ্রাম আছে এসআই জয়। ওনাকে সবাই শেখ হাসিনার ছেলে বলতো ওই সময়। উনি গিয়ে খুবই খারাপ আচরণ করছে আমাদের পরিবারের সাথে। পরে আমি তো বাসাতে থাকতাম না, তখন একটু দূরে থাকতাম, সবার সাথে একটা যোগাযোগ হতো যে পরদিন আমাকে ভোট কেন্দ্রে প্রধান এজেন্টের দায়িত্ব পালন করতে হবে। ওই সময় আমি বাসায় আসলাম বাচ্চাদের দেখার জন্য, যখন পুলিশ গেছে একটু সাহায্যের জন্য, ওরা আমার পা চিপে ধরছে যেন না যায়, আমার ওয়াইফও, সবাই কান্নাকাটি করতে হচ্ছে। তবুও আমি ওদের খান্নার দিকে তাকাই নাই, আমি গেছি। ভোর সকালে আমি যখন আসছি, ওরা তো আমাদের এলাকার আওয়ামী লীগের, তো ওরা বলতেছে ভাই তোদের আমরা রক্ষা করতে পারবো না, আল্লাহর দোহাই রাখে তুই কেন্দ্রে যাস না, আমাকে নিষেধ করতেছে। আমি বলতেছে আমার মৃত্যু লেখা থাকলে সেটা হবে, সেটা আল্লাহর উপর, আমি যাব। গেলাম, তখন ওরা বুট ডাকাতি করতে আসতো আওয়ামী লীগের নেতা, কোনো প্রায় 30-40 জন মতো এসে আমাকে অনেক হুমকি দুমকি দেওয়ার পর এমনভাবে মারলো যে মানে মারতে মারতে আমাকে দোতলা থেকে ছিঁড়ে একেবারে নিচে ফেলে দিল। ওই ভোট কেন্দ্রেই? ভোট কেন্দ্রেই। এই হাড় এটা ভেঙে গেল, এটা ভেঙে গেল আমার। ওখানে আইন শৃঙ্খলা বাহিনীরও সকলেই ছিলেন? আইন শৃঙ্খলা বাহিনীকে আমি পরবর্তীতে যখন বলতেছি, ওরা এসে ফাঁকা গুলি ছুড়ে বরং আমাদেরই তাড়িয়ে দিল। ওরা খুব সুন্দর করে বুটগুলো ডাকাতি করলো। আচ্ছা। মানে আমার মনে হয়েছে আমি আল্লাহ পাক আমাকে ওই দিন নতুন একটা জীবন দিল। মানে মানে যে আমার এই হাড় একটা দেখেন, দুইটা হাড় ভেঙে গেল, থেকে ফেলে দেওয়া হয়েছিল? ফেলে দেওয়া হয়েছে। আমি যখন পরে গেছি, পরে যাওয়ার পর দূর থেকে আমি আমার বাইকে দেখছি, আমাকে যে মারলো, আমি যদি এটা যদি আমার ভাই দেখি, ভাই তো ওখানে কিছু মানবে না, ও মারা গেলেও একটা কিছু, সেই জন্য আমি আমার বাইকে নিজের ব্যথাগুলো আমি আর আমার বাইকে দেখে নেই। ভাই ও বুট দিতে গেছে না দেখে চুপ করে একদম ইয়া করে থাকছি। পরবর্তীতে আমি আমার ছাত্র দলের যুব দলের কয়েকটা ছেলেকে ফোন করে আমি ওখান থেকে মানে হাসপাতালে চলে গেছি। এক একটা সময়ে আমাদের এভাবে, আপনাকে কয়টা বলবো, এক স্টেপ বাই স্টেপ আমাদের উপরে এরকম জুলুম হয়েছে। এবং আপনি খুব সম্ভবত দেশ ছেড়ে চলে যেতেও বাধ্য হয়েছিলেন, সৌদি আরবে গিয়েছেন এবং আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান রেখে আপনাকে সেখানে শ্রমিকের কাজ করতে হয়েছে, লেবার হিসেবে কাজ করেছেন। সেই ঘটনার সূত্রপাতটা থেকে একটু আসতে চাই। আচ্ছা, সেটা হচ্ছে 2023 সালের 9 জুলাই সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে একটা তারুণ্যের সমাবেশ হয়েছিল। ওই সমাবেশে আমি যে বর্তমান ঢাকা উত্তরের যিনি প্রশাসক আছে শফিকুর রহমান মিল্টন, হ্যাঁ, তিনি ভারপ্রাপ্ত যুবদলের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি ছিল তখন, তিনি আমাকে কবিতা আবৃত্তি করার সুযোগ দিলেন। ওই সময় জনাব মির্জা ফখরুল স্যার অতিথি ছিলেন। আমি তারুণ্যের সমাজে একটা তারুণ্যের উত্তাল তরঙ্গে শুরু একটা কবিতা আবৃত্তি করি। পরবর্তীতে আমি কবিতা আবৃত্তি করার পর ইয়াতে আসি, বাসায় চলে আসি। আসার পর আমাকে অনেকে বলে যে তুই দেশের বাইরে চলে যা, তুই মানে একটা সমস্যা হবে তোর, যে কবিতা আবৃত্তি করছিস তোকে বাঁচিয়ে রাখবে না। আমি এগুলো খানে দিই না। কবিতাটা কি তৎকালীন সরকার বিরোধী? হ্যাঁ, সরকার বিরোধী। এটা এই যে এখানে আছে, যে এই কবিতাটা আমি আবৃত্তি করেছিলাম। আপনি কবিতাটা যদি একটু আমাদের 2-4 লাইন একটু পড়ে শোনান দর্শকদের উদ্দেশ্যে, খুব বেশি না, 2-4 লাইন একটু, যদি যে কোন কথাগুলো আসলে এরকম ধারালো ছিল। এটা হলো, তারুণ্যের উত্তাল তরঙ্গে বেসে যাবে বুটসুর হাসিনা, যতই বাধা আসুক না কেন কোনো বাধা আর মানব না। পরাধীনতার দেয়াল ব্যঙ্গে গড়িয়ে দিয়ে স্বাধীনতার পতাকা উড়াবো, ফেসিবাদের শেকড় উপড়ে ফেলে দেশে গণতন্ত্র ফেরাবো। আচ্ছা, একদিন দেখি আমাদের মসজিদে আমাদের ওয়ার্ড যুবদলের সেক্রেটারি জলালো আছে, যে একটা লোক সিভিল ড্রেসে এসে আমার সাথে বিভিন্ন কিছু প্রশ্ন করে। তখন ওই যে ওয়ার্ড বিএমপি সেক্রেটারি বুঝতে পারছে আমাকে ইয়া করার জন্য আমাকে কথা বলে রাখতেছি, তখন আমাকে ওই ইশারা করছে, আমি ওখান থেকে সরে গেছি। সরে যাওয়ার পর দেখতেছি 15 থেকে 20 মিনিট পর দেখতেছি সাদা মাইক্রোবাসে সিভিল ড্রেসে অনেকগুলো পুলিশ এবং অস্ত্র আমাকে খুঁজে, আমার বাড়ি, আমার বোনের বাড়ি, সব এলাকায় সবখানে খুঁজতেছে। তখন আমি একটু দূরে ছিলাম তখন। পরবর্তীতে আমি চিন্তা করলাম, হ্যাঁ, দেশের বাইরে চলে যাই। এরকম করে আমি পাসপোর্ট নবায়ন করতে গেছি, ওখানে দেখতেছি আমার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা অনলাইনে চলে আসছে। তারপর অনেক টাকাতে আমি পাসপোর্টটা করি এই কবিতার কারণেই। হ্যাঁ, এই কবিতার কারণে। তারপর এই যে আমি পাসপোর্টটা হাতে পাওয়ার আগেই এই যে একদিন আমার বোনের বাসায়, আমি তো বাসায় থাকতাম না, বোনের বাসায় আসি। ওই সময় সিভিল ড্রেসে পুলিশ এসে আমাকে ধরে পেল আমার বোনের বাড়িতে। তখন
আমার বোন অনেক কান্নাকাটি করতেছে। আমাকে একটা আমার বোনের বাড়ির গেটের পাশে একটা আমলকি গাছ ছিল, ওই গাছে এভাবে বেঁধে আমাকে পিটাচ্ছে, বলতেছে ওদের অস্ত্র কোথায় বল, তোর অস্ত্র কোথায় বল, এরকম করে। আমি বলতেছি আমার অস্ত্র তো কিছু নাই। না, তোর অস্ত্র আছে, এই বলে আমাকে পেটাচ্ছে। আমার বোন মানে ও আমাকে দেখে একদম পাগলের মতো হামা করতেছে, কাঁদতেছে, মানে একবার এই পুলিশের কাছে একবার এই পুলিশের পা ধরতেছে, ওরা ছাড়ে না। এক সময় আমি মানে একদম ক্লান্ত হয়ে যাই, খেতে খেতে এরকম হয়ে যায়, আমি আর কথাই বলতে পারতেছি না। এই অবস্থায় আমার বোনে বাসায় ঢুকে 65,000 টাকার মতো টাকা আনছে, আর গলার একটা চেন ছিল, এগুলো দিয়ে আমাকে ছাড়িয়ে নিছে। আমার বোনটা এখনো অসুস্থ, হার্টবিট 40-এর নিচে, ফেস মেকার লাগাতে বলছে ডাক্তার। ওই দিন থেকে আমার বোনের ইয়া হয়েছে, বুঝছেন। আমাদের আমি আপনাকে কোনটা বলবো, এক একটা দিন গেছে যে আমাদের কি রকম দিন গেছে, এটা আপনাদের বলবো যাবো। আজকে আমার মতো অনেক নেতা কর্মী, অনেক নেতার বাংলাদেশে আছে। আল্লাহ পাক যদি কোনোদিন আমাকে প্রধানমন্ত্রী বা আমার স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলবো ইনশাআল্লাহ, সারা বাংলাদেশে নির্যাতিত জুলুমের শিকার যে সকল নেতাকর্মী আছে এদের জন্য একটা অবস্থান করে দেয়, এদের জন্য মূল্যায়ন করে। ওরা অনেক অনেক ত্যাগ স্বীকার করছে ভাই। এবং আপনার বোনের সামনে যে আপনাকে এভাবে মারধর করা হলো, আপনার বোন ঘর থেকে নগদ টাকা নিজের গলার স্বর্ণের চেন দিয়ে দেওয়ার পরে তারা আপনাকে মারধর বন্ধ করলো, এবং এই ঘটনার পরেই কি আপনি দেশের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন? না না, এরপর আমাকে ওখান থেকে ছাড়িয়ে দিল। তারপর 28 অক্টোবর একটা ঢাকাতে হলো, এই যে একটা প্রোগ্রাম হলো, ওই দিন ওখানে টিআর সেলে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। জি। পরদিন আমি এলাকায় গেছি, ওখানে আমি পুলিশ অনেক এলাকায় মুড়ে মুড়ে অনেক পুলিশ, তখন আমি যে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল করছিলাম। আমাদের বিএনপির একটা মিছিল 144 ছিল সম্ভবত। হ্যাঁ, ওই সময় ওটা ভেঙে আমরা মিছিল করছি। মিছিল করার ওই দিনে আবার আরেকটা মামলা দিল, বিস্ফোরক আইনে মামলা দিল, কারণ আমাকে 4 নাম্বার আসামি করা হলো, 5 নাম্বার আসামি করা হলো। তো পরে আমার ওখানকার নেতৃবৃন্দ বা আমার পরিবার সবাই বলতেছে দেশে বাইরে যাও। আমি খুব আর্জেন্ট করে এয়ারপোর্টে টাকা দিয়ে কন্ট্যাক্ট করে আমি দেশ ছাড়ছিলাম, বাধ্য হয়েছিলেন বাধ্য দেশ হয়েছিলাম। ছাড়তে। হ্যাঁ, এবং এটা কত সালে? 2018? না, 2023 সালে। 23 সালে। এবং আপনি দেশে ফিরেছেন কবে? আমি 5 ফেব্রুয়ারি, এই যে নির্বাচনের সপ্তাহখানেক আগে। অর্থাৎ এই যদি গণ অভ্যুত্থানটা না হতো তাহলে আপনার দেশে ফেরাটা নিশ্চয়ই অনিশ্চিত ছিল। হ্যাঁ, এবং যে মামলাগুলোর কথা বলছিলেন সেই মামলাগুলো কি এখনো চলমান রয়েছে? না, মামলাগুলো নেই, নিষ্পত্তি হয়েছে। আমি সৌদি আরবে, তখন তো আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। সৌদি আরবে যাওয়ার পর যখন হাসিনা যখন আবার প্রধানমন্ত্রী বনে গেছে জানুয়ারিতে, তখন সিদ্ধান্ত নিলাম দেশে তো আর যাওয়া সম্ভব না। তখন আমার অনেক কষ্টের এই প্রতিষ্ঠানটা, এখন 50 লাখ টাকা দিয়ে আমি ওই প্রতিষ্ঠানটা পাবো না, ওইটা আমি বিক্রি করে দিছি 2 মাস বন্ধ রাখার পর। আচ্ছা, এটা বিক্রি করে দিছি। ওখানে আসলে প্রবাস জীবনে যে শ্রমিক হিসেবে কাজ করার অভিজ্ঞতা তো নিশ্চয়ই আপনার আগে ছিল না, সেটা যদি একটু সংক্ষেপে বলেন। ওখানে কেমন জীবন পার করেছেন এবং দেশে সেই সময় পরিবারে কে বা কারা কারা ছিল, সন্তানের বয়স কত ছিল, একটু সংক্ষেপে যদি বলেন। আমার বড় সন্তানটা ইয়াতে পড়ে, ক্লাস 10-এ পড়ে। আচ্ছা। আমার ছোট ছেলেটা কোরআনে হাফেজ পড়ে, আর মেয়েটাও কোরআনে হাফেজে দিছি। ওরা একটা ভালো প্রতিষ্ঠানে ছিল, আমি দেশ বাইরে যাওয়ার আগে, মানে কক্সবাজার একটা নাম করা প্রতিষ্ঠান ছিল, কিন্তু আমার অর্থভাবে ওদের আমি আমার বাড়ির পাশে নিয়ে আসছি ওদের। আর আমার যে শহরে যে বাসা ছিল ওখান থেকে আমি এখানে গ্রামের বাড়িতে চলে আসছি বাইরে যাওয়ার পর। আচ্ছা আচ্ছা, আপনার অভিজ্ঞতা থেকে, আপনি যে এত নির্যাতিত, আপনার অভিজ্ঞতা থেকে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা কি বলে আপনার মনে হয়? বড় সমস্যা হলো প্রতিহিংসা নাকি অন্য কিছু? প্রতিহিংসা আছে, তারপর বিশেষ করে প্রতিহিংসাটা ছিল, যদি অতীত যদি বলি এটা হলো প্রতিহিংসা। আপনি একজন নির্যাতিত কর্মী হিসেবে বা নির্যাতিত ব্যক্তি হিসেবে আপনি আসলে আজকে এই প্ল্যাটফর্মে বসে আপনি অন্যদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আমি চাচ্ছি রাজনীতি করবেন, শুধু দলকে নয় দেশকে ভালোবাসে রাজনীতি করবেন। এবং আমি আমার দলের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমি এখানে একটা কথা বলি আপনাকে। 2007 সালে ম্যাডাম যখন গ্রেপ্তার হন, গ্রেপ্তারের 3 সেপ্টেম্বর তিনি গ্রেপ্তার হন। 12 সেপ্টেম্বর আমি কক্সবাজার আদালতে গিয়েছিলাম মান্নান ভূঁইয়ার, তৎকালীন সংস্কারপন্থী নেতা মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করতে। তখন বিএনপির নামও কেউ নিত না মুখে। পরবর্তীতে ওখানে মামলা করতে পারে না আইনি জটিলতার কারণে। আচ্ছা। তারপর 2008 সালের 1 জানুয়ারি আমি জরুরি অবস্থা ভেঙে এই কক্সবাজারে আমি মৃত্যুর বইকে উপেক্ষা করে জরুরি অবস্থা ভেঙে এই জিয়া পরিবারের জন্য আমি মিছিল করেছি।
কবিতা লেখে যে দেশনেত্রীর মুক্তি চাইছিলাম, কবিতা লিখে আমি কক্সবাজার জেলা বিএনপি অফিসে ফুরাত জেলা শহর আমি লাগিয়েছি জরুরি অবস্থা বেগে। সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি, নিজেই ওখানে গান করেছি। কি বলবো যে পুরা তৎকালীন জেলা ছাত্র সভাপতি সৈয়দ আহমদুজ্জ্বল, তিনি জেলা যুবদল প্রেসিডেন্ট এখন, ওনার নির্দেশে আমি বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূলকে শোষণমুক্ত করে ছাত্র সমাজ করেছি 2টা এই 1 সময়। এসবের মূল্যায়ন কি আপনার দল ক্ষমতায় এসেছে, এই যে সম্প্রতি বেশ কয়েক মাসই হয়ে গেল, এসবের মূল্যায়ন কি আসলে পেয়েছেন আপনি? আমি অবহেলা, অপমান আর মানসিক নির্যাতনটা পেলাম। শুধু আমি না, আজকে আপনি, এবং শুধু এটা আপনি না, আমার মনে হয় আপনার মতো অসংখ্য কর্মী রয়েছেন যারা এখন অবহেলিত, নির্যাতিত। আচ্ছা, আপনি আপনার দীর্ঘ সময়টা আপনি আসলে নির্যাতন হয়রানির মধ্যে দিয়ে গেছেন, আপনার পরিবার গেছে, আপনাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে। তো এই যে দীর্ঘ যে প্রবাস জীবনটা নিশ্চয়ই খুব বেশি সুখকর না যারা শ্রমিক হিসেবে যায়। সেই সময়টায় কোনো কষ্টের স্মৃতি বা দুঃসহ কোনো স্মৃতির কথা আপনার এই মুহূর্তে মনে আছে কিনা, একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলেন। হ্যাঁ, আমি তো কখনো পরিশ্রম করি নাই। ওখানে গিয়ে আমি একটা চাকরি পাচ্ছি না। আমার পরিচিত জনরা সবাই মনে করে আমার কাছে অনেক টাকা, কিন্তু কেউ আমাকে যে মানে চাকরি দেয় না, মানে আমি চাকরি করবো না এরকম দেখে আর কি। দাওয়াত করে কিন্তু চাকরি দেয় না কেউ। শেষ পর্যন্ত কী করবো, পরিবারের খরচ, নিজের খরচ, এগুলো চিন্তা করে আমি এই যে একটা মুদির দোকানে আমি চাকরি নিছি। প্রথম যেদিন আমাকে বলা হলো চাউলের বস্তা কাঁধে নিতে, আমার ইচ্ছে হলো আমি মাটির নিচে বাস করি, আমাকে চাউলের বস্তা আমার হাতটা ভাঙা, এই কাঁধে নিয়ে আমি চাউলের বস্তা উঠিয়ে দিছি। আমার 50 জন শ্রমিক ছিল, আমার বিশাল বাগান ছিল, ক্লিনিক ব্যবসা ছিল, লবণের ব্যবসা ছিল। আমি অনেক চাকরি দিছি, অনেক সুবিধা করছি। আমি এই যে করোনাকালীন সময় শুধু ম্যাডামের রোগ মুক্তির জন্য আমি গরু জবাই করে আমার এলাকার মানুষকে মাংস দিয়েছি। আমি লাখ লাখ টাকা আমি বিলেছি। এই যে আমাদের রোহিঙ্গাদের দেখতে গিয়ে আমি ট্রাক ভর্তি করে আমি প্রায় 10 লাখ টাকা খরচ করে আমি ট্রাক ভর্তি করে খাবার এবং কাপড় দিয়েছি। আজকে আমি ওখানে গিয়ে শ্রমিকের কাছে একমাত্র এই রাজনীতির জন্য, দেশের জন্য। এবং রাজনীতির এই শিক্ষাটা আমার মনে হয় আসলে আমাদের অসংখ্য মানুষেরই রয়েছে, এবং আমাদের দেশে যারা অসংখ্য আপনার মতো আরিফুল্লাহ রয়েছেন, আমার মনে হয় আসলে অনেকেই আপনার মতো এই পরিস্থিতির শিকার, এবং আপনার এই কথাগুলো অনেকের জন্য হয়তো বা শিক্ষণীয়। আপনি সেই সুদূর কক্সবাজার থেকে এসেছেন, আমাদেরকে স্টুডিওতে বসে কথা বলেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে আমরা প্রত্যাশা করছি দল আপনার মতো যারা কর্মী রয়েছে নির্যাতিত, তাদের খোঁজ খবর নিবে, তাদের পাশে থাকবে এবং সর্বোপরি তাদেরকে মূল্যায়ন করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এসএটিভির স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। জীবন কঠিন, তবে অসম্ভব নয়। আর আপনার সেই অসম্ভবের গল্পগুলোই আমরা শুনতে চাই, আমরা জানতে চাই, আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম দেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথে। আল্লাহ হাফেজ।